ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে গণিত, যে বিষয়ে তুমি একটি প্রশ্নের আনসার করতে পারলে 6 থেকে 10 নম্বর পর্যন্ত বা 12 নম্বর পর্যন্ত পেতে পারো। এবং এই বিষয়টিতে কয়েকটি আলাদা আলাদা টপিক আছে, যেমন গণিতে প্রথমে আছে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, এবং এরপর তথ্য উপাত্ত নামে আমরা একটা বিষয় জেনে থাকি যারা আমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ি। এই তথ্য উপাত্তটা মূলত পরিসংখ্যানের অন্তর্ভুক্ত। এই পরিসংখ্যান শব্দটির সাথে তোমরা খুব অল্প পরিচিত, তো এই পরিসংখ্যান হচ্ছে তথ্য উপাত্ত কেন্দ্রিক। ওকে, এখন এখান থেকে যে ম্যাথগুলো এসে থাকে বেশিরভাগ সময় মধ্যক, প্রচুরক এবং গড়, এই তিনটা টপিককে কেন্দ্র করে। অনেক সময় স্তম্ভলেখ আসে, যেটা গত বছর এসেছিল, ওটা নতুন কারিকুলামে, কিন্তু এবছরের কারিকুলামে স্তম্ভলেখ নেই। সেক্ষেত্রে স্তম্ভলেখ নিয়ে বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তারপর জানার ক্ষেত্রে এটা খুব সহজ জিনিস, তোমরা ক্লাস 5-এ পড়ে আসছো, অথবা একটু প্র্যাকটিস করে যেতে পারো। গড় সম্পর্কে আমরা যথেষ্ট জানি, গড় বিষয়ে আমরা অনেক বড় বড় অঙ্কগুলো করে ফেলেছি। যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাই সেটি হচ্ছে মধ্যক এবং প্রচুরক। মধ্যক এবং প্রচুরক তোমার কাছে অতি সহজ একটা বিষয়, তারপরেও মধ্যক নির্ণয়ের দ্বিতীয় সূত্র, অর্থাৎ জোড় সংখ্যা, উপাত্তের সংখ্যা জোড় হলে যে মধ্যক নির্ণয় করার সূত্রটি, এটি তোমাদের কাছে একটি জটিল সূত্র। অনেক সময় আমরা ব্র্যাকেটের মিস্টেকের কারণে এটির ভুল আনসার করে ফেলি, বেশিরভাগ সময় এটা হয়ে যায়, এবং সূত্রটি মনে রাখা একটু ডিফিকাল্ট। n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, এখন 1 কোথায় যাবে, 2 কোথায় যাবে, ডিভাইডেড বাই 2 কোথায় যাবে, এই বিষয়গুলো একটু কনফিউশনাল। বাট তোমার বইয়ে কিন্তু, পাঠ্য বইয়ে কিন্তু এই টপিকটাকে খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে। পাঠ্য বইয়ে এটি সহজভাবে উপস্থাপন করানো হয়ে থাকলেও বিভিন্ন ক্লাসে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই জটিল সূত্রটির সম্মুখীন হই। আজকে সেই সূত্র বিস্তারিত নিয়ে একটু আলোচনা করব। দেখো, মধ্যক হচ্ছে এক্স্যাক্ট বা একদম মধ্যমান, মাঝখানের মান। যদি 1 থেকে 3 পর্যন্ত বিবেচনা করা হয়, 1, 2, 3, এর মাঝখানে আছে 3। যদি আমি এখানে লাইন করে 3 জনকে দাঁড় করিয়ে দিই, তাহলে আমি প্রথমে একজন, দ্বিতীয়জন, তৃতীয়জন, তাহলে আমি হব মধ্যক। এরকম 5 জনকে যদি আমি লাইন করে দাঁড় করিয়ে দিই, দুই পাশ থেকে 2 জন বাদ দিলে মাঝখানে যে তৃতীয় ব্যক্তি থাকবে সে হচ্ছে মধ্যক। এখন উপাত্তের সংখ্যা যদি জোড় হয়, খুব স্বাভাবিক, আমি যদি লাইন করে 4 জনকে দাঁড় করিয়ে দিই, দেখো আমি যদি 4টি স্টার দিই, তাহলে মাঝখানে কতজন থাকতেছে? মাঝখানে থাকতেছে 2 জন। এই 2 জনের মধ্যেই কিন্তু মধ্যকটা লুকিয়ে আছে, এই 2 জনের মধ্যে মধ্যক লুকিয়ে আছে। বিষয়টি এমন নয় যে যতগুলো উপাত্ত থাকবে, যতগুলো ডাটা থাকবে, এই ডাটাগুলোর মধ্যে যে কোনো একটিকে মধ্যক হতে হবে, বিষয়টি কিন্তু এমন নয়। মধ্যক এই ডাটাগুলোর মধ্যম মান, এই সংখ্যাগুলোর যে সংখ্যাগুলো দেওয়া আছে তার মধ্যম মান। যদি এরকম 2টি সংখ্যা থাকে, উপাত্তের সংখ্যা যদি জোড় হয়, তাহলে মাঝখানে আমরা 2টি সংখ্যা পাবো, তার মানে মধ্যকটি এই 2টি সংখ্যার মধ্যম মান। ওকে, আমি আরেকটু ক্লিয়ার করি। যদি 1, 2, 3, 4 হয়, তাহলে মাঝখানে সংখ্যা হচ্ছে 2 এবং 3। এই 2 এবং 3-এর মাঝখানে কোন এমন সংখ্যাটি আছে যেটি কিনা মধ্যক? তাহলে দেখো, এই 2 এবং 3-এর মাঝখানে সংখ্যাটি আছে হচ্ছে 2 এবং 3-এর গড়। তার মানে এই 2 এবং 3 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমি মাঝখানের মানটি পেয়ে যাব। 2 যোগ 3 সমান 5 ভাগ 2 সমান 2.5। এভাবে মধ্যকটা তুমি পেয়ে যাবা। আর এই সাধারণ সূত্রটার জন্যই কিন্তু তোমাকে মধ্যক নির্ণয়ের, উপাত্তের সংখ্যা জোড় হলে মধ্যক নির্ণয়ের সূত্রটা অনেক জটিলভাবে মনে রাখতে হয়। n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2, এটি হচ্ছে উপাত্তের সংখ্যা জোড় হলে মধ্যক নির্ণয়ের সূত্র, যেটি শুনতেই একটু অড লাগে। তোমরা অনেকে অভ্যস্ত হয়ে গেছো, কিন্তু যারা এখন এই সূত্রটি কাটিয়ে উঠতে পারোনি, এই সূত্রের ফোবিয়া কাটিয়ে উঠতে পারোনি, তাদের জন্য এই টেকনিক, যেটি তোমাদের পাঠ্য বইয়ের উপাত্তের অংশটি খুললেই তোমরা পেয়ে যাবে। তো এখানে আমি তাহলে পরীক্ষার হলে লিখব কিভাবে? পরীক্ষার হলে লিখব হচ্ছে উপাত্তের মধ্যপদ দুইটির সমষ্টি অথবা যোগফল, মধ্যপদ দুইটির যোগফল ভাগ 2, যদি উপাত্তের সংখ্যা জোড় হয়। আর যদি উপাত্তের সংখ্যা বিজোড় হয়, এটা তোমাদেরকে জানানোর কোনো দরকার নেই, এটা তোমরা অলরেডি জানো যে উপাত্তের সংখ্যা যোগ 1 ভাগ 2। এখন তুমি যদি চাও আমি এটাও ভাঙিয়ে দিই যে উপাত্তের সংখ্যার সাথে 1 কেন যোগ করতে হয়, এটি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন উপাত্তের সংখ্যার সাথে 1 যোগ করতে হয় এই জন্য, যদি উপাত্তের সংখ্যা বিজোড় হয় 1, 2, 3, তাহলে দেখো অবস্থান কোনটা? মাঝখানের অবস্থানটা হচ্ছে দ্বিতীয় অবস্থান। এটি সবসময় এর অর্ধেকের থেকে, এটি সবসময় যেটি নির্দেশ করে সেটি হচ্ছে শেষ সংখ্যার পরে যদি আমি একটি সংখ্যা মনে মনে ধরে নেই, এটি একটি সংখ্যা, আমি জানি না এটি কি, এটি একটি সংখ্যা যদি ধরে নেই, তাহলে মোট সংখ্যা হয়ে গেল 4টি, এবং 4কে যখন তুমি 2 দিয়ে ভাগ করো তখন কিন্তু 2 চলে আসবে। তাহলে এই 2 হচ্ছে এই 3টা সংখ্যার মধ্যম মান। এবং উপাত্তের সংখ্যাগুলো যদি খুব ছোট হয়ে থাকে এবং এটি যদি
অবজেক্টিভে চলে আসে, এমসিকিউ বা অন্য কোনো শর্ট কোশ্চেন পার্টে যদি চলে আসে, তাহলে তুমি খুব সহজে যেটি করবে, যেমন যদি চলক আকারে থাকে এ বি সি ডি ই, এই সংখ্যাগুলোর মধ্যে মধ্যক কোনটি, তাহলে তুমি ডান দিক থেকে একটি, বাম দিক থেকে একটি, ডান দিক থেকে একটি, বাম দিক থেকে একটি কেটে দেওয়ার পর মাঝখানে যেটি পাবে সেটি হচ্ছে মধ্যক। অথবা যেটা যদি উপাত্তের সংখ্যা জোড় হয়ে থাকে এমসিকিউ পার্টে, তাহলে তুমি ই এফ পর্যন্ত নেওয়ার পরে দুই পাশ থেকে কাটতে থাকবে, মাঝখানে যে দুটি থাকবে এই দুটির যোগফলকে 2 দ্বারা ভাগ করে দিবে। এবং এটি যদি চলক আকারে, অনেক সময় চলক আকারে চলে আসতে পারে, যদি চলক আকারে থাকে তাহলে সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 হচ্ছে তোমার এই উপাত্ত সমূহের মধ্যক। তাহলে এভাবে খুব সহজেই তুমি মধ্যক নির্ণয় করতে পারবে। অনেকে আমাকে কোশ্চেন করেছে যে স্যার উপাত্তের সংখ্যা জোড় হলে মধ্যপদ দুটির যোগফল ভাগ 2, এই সূত্র দিয়ে অঙ্ক করলে কি অঙ্ক হবে নাকি টিচার কেটে দিবে? আসলে অনেককে এই জিনিসটা শেখানো হয় যে এভাবে যদি তুমি মধ্যক নির্ণয় করো তাহলে তোমাকে মার্ক দেওয়া হবে না। বিষয়টি সম্পূর্ণ ভুল। তবে তোমাকে একটি জিনিস খেয়াল করতে হবে, তুমি যখন লিখবা যে মধ্যপদ দুইটির যোগফল ভাগ 2, পরবর্তী লাইনে তোমাকে মধ্যপদ দুইটি ইন্ডিকেট করে বলতে হবে। এখন মধ্যপদ দুইটি তুমি কিভাবে পাবে? যদি উপাত্তের সংখ্যা 4টি হয়, আমি তোমাদেরকে এক্সাম্পল দেই, যদি 4টি হয় তাহলে মোট কতটি এটি তো প্রশ্নে দেয়া থাকবে বা তুমি কাউন্ট করে নেবে। 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2। তার মানে দ্বিতীয় পদ এবং দ্বিতীয় পদের পরবর্তী পদ, তৃতীয় পদ, এই দুটি হচ্ছে মধ্যপদ, এই দুটি। এখন উপাত্তের সংখ্যা যদি 40টি হয়, 40কে 2 দিয়ে ভাগ করো, 20। তার মানে মধ্যপদ দুইটি হবে, একটি 20তম পদ আর একটি 21তম পদ। তবে যে জিনিসটা আমিও বলতে ভুলে গেছি, তোমরা ভুল করলে চলবে না, সেটি হচ্ছে উপাত্ত সমূহের মধ্যক অথবা প্রচুরক নির্ণয় করতে হলে অবশ্যই উপাত্তগুলোকে মানের ক্রম অনুযায়ী সাজাতে হবে। তুমি চাইলে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে পারো, চাইলে অধক্রমে সাজাতে পারো, সেটা তোমার ইচ্ছা, কিন্তু যে কোনো একটা ক্রম অনুযায়ী সাজিয়ে তারপরে মধ্যক নির্ণয় করতে হবে। আদারওয়াইজ কি হবে? তুমি মাঝখানের পদটি ভুল পাবে, অথবা মধ্যপদ দুইটাই তুমি ভুল পাবে। এখন এটি তো শিখলাম যে উপাত্তের সংখ্যা, আমি এখন ধরে নেই যে উপাত্তের সংখ্যা 22টি। যদি 22টি হয় তাহলে 22কে পাশে তুমি ছোট করে ভাগ করে নিবে 2 দিয়ে, তাহলে আসবে 11। তাহলে তুমি এখানে লিখবা 11তম পদ যোগ 12তম পদ ভাগ 2। এরপর তুমি 11তম পদের মান বসিয়ে দিবে, 12তম পদের মান বসিয়ে দিবে, এবং যেহেতু এটি সংখ্যা, যদি কখনো বিজোড় সংখ্যা চলে আসে তাহলে দশমিকে উত্তরটা লিখে দিবে, ভগ্নাংশ আকারে না লেখাই বেটার। তো আমি আশা করি যে তোমরা মধ্যক নির্ণয়ের জোড় উপাত্তের ক্ষেত্রে এবং বিজোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের দুটি সূত্র বুঝতে পেরেছো। এই বিষয়ে আমার মনে হয় না এরপরেও কোনো কনফিউশন থাকতে পারে। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি প্রচুরক। প্রচুরক নিয়ে কী বলার থাকতে পারে? প্রচুরক হচ্ছে যে সংখ্যাটা সব থেকে বেশি রিপিট হবে, উপাত্তগুলোর মধ্যে যেই সংখ্যাটি সর্বাধিক বার থাকবে সেটি হচ্ছে উপাত্তসমূহের প্রচুরক। তো আমরা অনেক সময় লিখি যে উপাত্তগুলোর প্রচুরক 3 বা 7 বা যেটা বেশি রিপিট হয়েছে সেটি। তো এইখানে দুইটা লাইন কিন্তু তোমাকে লিখতে হবে। যদি মার্ক বেশি হয়, শুধু যদি প্রচুরকই নির্ণয় করতে বলে এবং মার্ক যদি বেশি হয়, সংখ্যা যদি কম হয়, তাহলে তোমাকে অবশ্যই লিখতে হবে এখানে 2 কতটি আছে, 3 কতটি আছে, 7 কতটি আছে, 5 কতটি আছে। আর যদি মধ্যক নির্ণয় করতে বলে, গড় নির্ণয় করতে বলে, প্রচুরক নির্ণয় করতে বলে, যদি প্রশ্নটা অনেক বড় হয়ে যায়, তাহলে উত্তর বড় করার দরকার নেই, তুমি জাস্ট এতটুকু লিখে দিবে যে যেহেতু উপাত্তগুলোর মধ্যে 22 সংখ্যাটি সর্বাধিক 5 বার রয়েছে, কথাটি নোট করবা, যেহেতু উপাত্ত সমূহের মধ্যে 22 বা যে সংখ্যাটি বেশি রিপিট হয়েছে, আমি x ধরলাম, যেহেতু উপাত্ত সমূহের মধ্যে x সংখ্যাটি সর্বাধিক, এখন সর্বাধিক মানে কি? সব থেকে বেশি বার রিপিট হয়েছে, সর্বাধিক 2 বার, 5 বার, 7 বার, মানে সর্বাধিক যতবার আছে, আমি ধরে নিলাম 7 বার। যেহেতু x সংখ্যাটি উপাত্ত সমূহের মধ্যে সর্বাধিক 7 বার বিদ্যমান, অতএব উপাত্তগুলোর প্রচুরক 7। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একই সাথে x তো 7 বার আছে, আবার y 7 বার আছে, তাহলে আমি প্রচুরক হিসাবে কোনটিকে নির্বাচন করব? এই ক্ষেত্রে সর্বাধিক সংখ্যক বার যতগুলো উপাত্ত থাকবে সবগুলোই হবে প্রচুরক। একটা উপাত্ত, কতগুলো উপাত্তর মধ্যে যে একটি প্রচুরক হবে বিষয়টি এমন না, সবগুলোই মানে অনেকগুলোই প্রচুরক হতে পারে, একটিও হতে পারে, দুটিও হতে পারে, তিনটিও হতে পারে। সেক্ষেত্রে যেই সংখ্যাটি বা যেই সংখ্যাগুলো সর্বাধিক রিপিট হবে, সর্বাধিক বার থাকবে, সেটি হবে প্রচুরক। ধন্যবাদ তোমাদেরকে। আজকে তথ্য উপাত্ত নিয়ে এই 3টি বিষয় নিয়ে আলোচনা করলাম। যদি এই 3টি বিষয়ের মধ্যে কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।